হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। চলে আসলাম পঞ্চম অধ্যায়ের আরেকটা বিষয় নিয়ে। এর আগেই প্রথম ক্লাস শুরু করেছিলাম এই পঞ্চম অধ্যায়ের অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ চ্যাপ্টারের প্রথম দিন আলোচনা করেছিলাম একটা বিষয়, আর আজকে চলে আসলাম ইম্পর্টেন্ট একটা টপিক, এক কথায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে। যেটা এবার আমরা জেনে নেব যে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত, প্লাস কিভাবে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, পুরোপুরি কারণগুলো জানবো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় আমেরিকায় ছিলেন তার আগে থেকেই কিন্তু এই ভারতে ইংরেজ সম্প্রদায়ের লোকজন বিভিন্ন গভর্নর জেনারেল কিন্তু রাজত্ব করত। সেই অবস্থা থেকে নানাভাবে কিন্তু ভারতীয়দের শোষণ করা হতো। ভারতীয়দের শুধুমাত্র পাশ্চাত্য বিষয়ে জ্ঞান দেওয়া হতো না, শুধুমাত্র বৈদিক বিষয়ে বা সাহিত্যিক বিষয়ে কিন্তু জ্ঞান দেওয়া হতো। মানে কীরকম, যে ভারতীয়রা যে চিন্তাধারা নিয়ে জন্মেছিল তাদেরকে সেই চিন্তাধারা আবদ্ধ করতে চেয়েছিল ইংরেজরা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন ফিরে আসলেন 1921 সাল নাগাদ ভারতে, সেই সময় তার প্রথম প্রচেষ্টা হয়েছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে সমস্ত মানুষ যাতে সুশিক্ষা পায়। বুঝতে পারলা? এই পরিস্থিতিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে 5ই মার্চ, বুঝতে পারলা, 1921 সালের 5ই মার্চ কিন্তু এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কি কি উদ্দেশ্য ছিল এবার আমরা জানবো। দেখো, ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা পয়েন্ট, উদ্দেশ্য। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে পুঁথিগত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক শিক্ষা, জ্ঞান ধারণা সমস্ত কিছু কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দেওয়া, এটাই উদ্দেশ্য ছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের। কারণ সেই সময় ব্রিটিশদের যে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হয়েছিল, এক কথা ব্রিটিশরা ভারতে আসার পর থেকে কিছু কিছু জায়গায় কিন্তু পাশ্চাত্য শিক্ষা শুরু করেছিল ঠিকই, বাট কিছু কিছু স্টুডেন্টই তার দ্বারা উপকৃত হয়েছিল, এবং বেশিরভাগই কিন্তু যে শিক্ষাটা চলছিল তার ফলে ভারতের বেশিরভাগ কেরানিতে বেশি পরিণত হয়। কেরানি মানে বুঝতে পারছো, মানে উচ্চ পদস্থ কর্মচারীতে কিন্তু ভারতীয়দের নিয়োগ করা হয়নি, শুধুমাত্র নিম্ন পদস্থ কেরানি পদে হোক, কোনো একটা মানে এক কথায় নিচু পদে কিন্তু ভারতীয়দের নিয়োগ করা হতো। এক কথায় ইংরেজদের দেওয়া যে শিক্ষা, যে পাশ্চাত্য শিক্ষা, সেটা কিন্তু তাদের অতটা প্রভাব ফেলেনি। এই সমস্ত কিছু থেকে রেহাই পাওয়ার জন্য যাতে ভারতীয়রাও যাতে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে বা প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্যে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বুঝতে পারলাম? কারণ সেক্ষেত্রে আরেকটা নিয়ম ছিল কি বলতো, ওদের ইচ্ছা মতো শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা যদি চায় যে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে লোকদের, তাহলে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে। ওরা যদি বলে না পাশ্চাত্য শিক্ষা কোনো প্রয়োজন নেই লোকের, তাহলে পাশ্চাত্য শিক্ষা কিন্তু দেওয়া হবে না। ইচ্ছা মতো কিন্তু পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটা চলছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চাইছিলেন সার্বিক দিক থেকে ভারতের উন্নতি হোক, সার্বিক দিক থেকে। বুঝতে পারলাম? যাতে সমস্ত স্টুডেন্ট সমানভাবে জ্ঞান লাভ করে, সবাই যাতে উন্নতির চরম শিখরে পৌঁছে যায়, এবং ভারতের যে অর্থনৈতিক অবস্থা হোক বা বিভিন্ন ক্ষেত্রে বৈজ্ঞানিক ক্ষেত্রেও যাতে ভারত উন্নতি লাভ করে, এই উদ্দেশ্যে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। বোঝা গেল? তাহলে এই ছিল কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য। এবার দেখো, শুধুমাত্র যে তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এরকম কিন্তু না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন লোককে আমন্ত্রণ করেছিলেন। কেন বলতো? যাতে এই যে বিশ্ববিদ্যালয়, এখানে শুধুমাত্র যাতে একটা বিষয় পড়াশোনা এরকম শুরু করা হবে এরকম যাতে না, সার্বিক বিষয়ে যাতে জ্ঞান দেওয়া হয় বা সার্বিক বিষয়ে যাতে ধারণা দেওয়া হয়, এই জন্য কিন্তু তিনি কি করলেন, দেশি বিদেশি পণ্ডিতদের আগমন। এক কথায় বিদেশি অনেক পণ্ডিতদের, কেউ ফিজিক্সে দক্ষ, কেউ অর্থনীতিতে দক্ষ, এরকম কিন্তু কতজন মনীষীকে বাইরে থেকে কিন্তু আমন্ত্রণ করলেন। কেন? এই যে বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা হবে, এখানে হয়তো লেকচার রাখবে বা ভাষণ রাখবে, তাদের সেই ধারণা দ্বারা লোক যদি অনুপ্রাণিত হয়, তাহলে আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ভারতের বিভিন্ন জিনিস, বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ ঘটবে। এই কথা ভেবেই কিন্তু তারা এই ভারতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশি বিদেশি পণ্ডিতদের কিন্তু আমন্ত্রণ করেছিল। পণ্ডিতদের মধ্যে একজনের নাম জেনে রাখো, এন্ড্রুজ নামক একটা লোককে, যে ছিল অর্থনীতিবিদ্যায় পারদর্শী, এন্ড্রুজ আর মার্ক লাংস। বুঝতে পারলা? এই দুজনকে কিন্তু আমন্ত্রণ করা হয়। কেন বলতো? শুধুমাত্র ভারতীয়দের বিজ্ঞান বিষয়ে বা অর্থনৈতিক বিষয়ে জ্ঞান দেওয়ার জন্যই কিন্তু এই সমস্ত লোককে আমন্ত্রণ করা হয়। বুঝতে পারলা? তো শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করলো আর ছেড়ে দিল এরকম কিন্তু না, যাতে সার্বিক জ্ঞান সবাই পায়, যাতে সুনিশ্চিত ধারণা সবার থাকে, এই জন্যই কিন্তু তিনি এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু উদ্দেশ্য আর দেশি বিদেশি পণ্ডিত। এরপর দেখো পাঠ্যসূচি, এটা একটা ব্যাপার, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পাঠ্যসূচি মানে কি? মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতীয় বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছিলেন, সেখানে পাঠ্যসূচি প্লাস আরেকটা দেখতে পাচ্ছ বিভিন্ন বিভাগ, যে একটা
নির্দিষ্ট করে একটা টপিকের উপর ক্লাস কিন্তু হতো। কীরকম ধরে নাও, মানে অর্থনীতিবিদ্যা নিয়ে কোনো একটা টপিক ছিল বা ক্লাস ছিল অর্থনীতিবিদ্যা নিয়ে, আবার কলা বিভাগ নিয়ে একটা ভাগ পুরোপুরি, ইকোনমিক্স নিয়ে একটা পুরো, মানে এক কথা কমার্স নিয়ে একটা পার্ট, একটা কলা বিভাগ নিয়ে একটা পার্ট, আর একটা বিজ্ঞান বিষয়ক নিয়ে পার্ট। এই 3 রকম পার্টে কিন্তু ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়াশোনা করতো। এবার এই সমস্ত পার্ট শুরু করে দিলে কিন্তু এমন না, বিদেশি পণ্ডিতদের কিন্তু প্রত্যেক মাসে আনা হতো। কেন বলতো? যাতে সুনিশ্চিত তারা জ্ঞানটা পায় এবং সঠিকভাবে জ্ঞানটা পায়, কারণ সে সময় তো ভারতীয় অতটা উচ্চশিক্ষিত ছিল না। তো এই যে অর্থনীতি বিষয়ে হোক বা বিজ্ঞান বিষয়ে হোক বা কলা বিভাগে হোক, সুনিশ্চিত জ্ঞান তারাই দিতে পারবে যারা আগে থেকেই সভ্য বা যারা আগে থেকেই সব কিছু জানে। এই জন্যই কিন্তু বাইরে থেকে অনেক পণ্ডিতকে আনা হয়েছিল, বুঝতে পারলা, শুধুমাত্র ভারতীয়দের সার্বিক বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য। তাহলে কি কি বিভাগ জানতে পারলাম আমরা? বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, অর্থশাস্ত্র থেকে শুরু করে পাশাপাশি কমার্স, বাণিজ্য বিষয়, যেটা সমস্ত কিছু কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আলোচ্য বিষয় ছিল, বুঝতে পারলাম। এক কথায় সমস্ত বিষয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হতো, শুধুমাত্র যে সায়েন্স পড়াশোনা হতো এরকম কিন্তু না, সমস্ত বিষয়, সায়েন্স, আর্টস, কমার্স, সমস্ত বিষয়, বুঝতে পারলাম। তাহলে এই গেল কিন্তু পাঠ্যসূচি ও বিভিন্ন বিভাগ। এবার এই যে এত বড় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো রবীন্দ্রনাথ ঠাকুর, এর কিন্তু যথেষ্ট একটা প্রভাব ছিল। কি হয়েছিল? এখান থেকে যারা পড়াশোনা করেছিল এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে, তারা কিন্তু কিছু সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় উচ্চ পদে কিন্তু নিয়োগ হয়। যেমন বলেছি তোমাদের, এই কৃতি ছাত্রছাত্রী যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিল তাদের নাম বলছি, দেখো। একটা হলো সত্যজিৎ রায়, যে এখন চিত্রশিল্পের নাম যার স্মরণীয় এখন বর্তমানে। অমর্ত্য সেন, অর্থনীতিবিদ্যায় যিনি নোবেল পেয়েছিলেন, তাই না? অমর্ত্য সেন অর্থনীতিবিদ্যা বা ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন। তাহলে কোথা থেকে শিক্ষাটা পেয়েছিলেন এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। কারণ বললাম একটু আগে যে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম বিষয়ে পড়াশোনা হতো, শুধুমাত্র যে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ এরকম কিন্তু না, অর্থশাস্ত্র সমস্ত বিষয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আলোচনা হতো। সেই অনুযায়ী কিন্তু তোমার সত্যজিৎ রায় হয়েছিলেন চিত্রশিল্পী, এখন বর্তমানে যার নাম চিরস্মরণীয়। অমর্ত্য সেন অর্থনীতিবিদ, যিনি নোবেল পেয়েছিলেন। আরেকজন আছে ইন্দিরা গান্ধী, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল, তাই তো? ইন্দিরা গান্ধী কার মেয়ে বলো তো? মনে রাখো, ইন্দিরা গান্ধী ছিল কিন্তু জওহরলাল নেহরুর মেয়ে, বুঝতে পারলা? জওহরলাল নেহরুর মেয়ে ছিল কিন্তু ইন্দিরা গান্ধী। একটা লেটার আছে, তোমরা মনে রাখো ভালো করে। এই ইন্দিরা গান্ধীকে ওর বাবা, এক কথা জওহরলাল নেহরু একটা চিঠি লিখে গেছিলেন, এ লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার, মানে মেয়েকে দেওয়া একটা চিঠি বাবার। তো এখানে কিন্তু নানা রকম অনুশাসনমূলক কথা। অনুশাসন মানে কীরকম? একটা দেশ চালাতে গেলে কি কি নীতি অবলম্বন করতে হবে, না করতে হবে, কিভাবে দেশ চালাতে হবে, সুষ্ঠু নেত্রীর লক্ষণ কি, হ্যাঁ, দেশের কোন কোন মানুষের পাশে দাঁড়াতে হবে, কোন জায়গায় সবার পাশে থাকতে হবে, সমস্ত কিছু কিন্তু এই লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই লেটারের মাধ্যমে কিন্তু পুরোপুরি তুলে ধরা হয়েছিল। তো এটা ছিল, এই ইন্দিরা গান্ধী কিন্তু ছিল জওহরলাল নেহরুর কন্যা, মনে রাখো ভালো করে। তাহলে এই ছিল কিন্তু কৃতি ছাত্রছাত্রী। এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এরা এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু কৃতি ছাত্রছাত্রী ছিল এরাই। আরও অনেকজন ছিল, যদিও নামগুলোর দরকার নেই। এই মেন 3টে নাম মনে রাখো ভালো করে: সত্যজিৎ রায়, যেটা একদম চেনা পরিচিত নাম, অমর্ত্য সেন আর ইন্দিরা গান্ধী। দেখো, তারপরে পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি। যেহেতু প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর চাইছিলেন যে শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠুক যাতে সবাই ভালোভাবে সেটা গ্রহণ করতে পারে, বা সবাই শান্ত পরিবেশে যাতে পালিত হতে পারে, বুঝতে পারলাম, বা শান্ত পরিবেশে যাতে জ্ঞান অর্জন করতে পারে, এটাই কিন্তু মেইনলি লক্ষ্য ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, বুঝতে পারলাম। এবার এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হলো, যেহেতু পশ্চিম বাংলায় প্লাস অনেকগুলো অঞ্চলে কিন্তু তখন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি, কারণ ইউরোপীয় কান্ট্রিগুলিতে বা অন্যান্য জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল, তবে হ্যাঁ ভারতের যে কোনো জায়গায় কিন্তু এতটা ছিল না। সেক্ষেত্রে 1951 সাল নাগাদ, কত সাল বললাম? 1951 সাল নাগাদ কিন্তু জওহরলাল নেহরু এই যে বিশ্ববিদ্যালয়, যেটার নাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করে, বুঝতে পারলাম? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করে, এটা স্বীকৃতি দিয়ে দেয়। যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় ছিল না ভারতে সেই সময়, কারণ দেখো আমরা জানি ভালো করে, ছিল যদিও, যেমন কলকাতা বোম্বে মাদ্রাজ 3টে বিশ্ববিদ্যালয় ছিল যদিও, কিন্তু এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা, সেটা কিন্তু অন্যরকম চিন্তা ভাবনায় যেহেতু গড়ে উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু ধরা যেতে পারে যেটা ছিল একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। তো এই যে এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় 1951 সালে। এক কথায় এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয় জওহরলাল নেহরু 1951 সালে। এই বিশ্ববিদ্যালয় যখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি হলো বা স্বীকৃতি পেল, তখন আচার্য করা হলো কিন্তু জওহরলাল নেহরুকে
এই বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাহলে যদি কোশ্চেন থাকে যে প্রথম আচার্য কে ছিলেন, জওয়াহরলাল নেহরু। যদি বলি প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর। এবার রথীন্দ্রনাথ ঠাকুর কে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রথীন্দ্রনাথ ঠাকুর কে। অ্যাকচুয়াল জেনে রাখো ভালো করে, রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র, মনে থাকবে। তাহলে রথীন্দ্রনাথ ঠাকুর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র। তো এই হলো কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? তাহলে এই হলো কোশ্চেন। এই কোশ্চেনটা খুব বারবার আসে পরীক্ষায়, যদিও তোমাদের কয়েকটা পরীক্ষা 2011 সালে দেখলাম মাধ্যমিকে এসছে এই কোশ্চেনটা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বুঝতে পারলা? দেখো এরপরে যে টপিকটা দেখতে পাচ্ছ তোমরা, জাতীয় শিক্ষা পরিষদ। তো আগে বলে দিই জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত কেন হলো, কি এর উদ্দেশ্য ছিল। দেখো জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার আগে কিন্তু একটা গভর্নর জেনারেল ছিল, যার নাম ছিল কিন্তু লর্ড কার্জন। এর আগে যতজন গভর্নর জেনারেল এসছে, এক কথায় লর্ড উইলিয়াম বেন্টিং থেকে শুরু করে জন মরলে থেকে শুরু করে যতজন এসছে, তার মধ্যে এই লর্ড কার্জন কিন্তু একটা ভিন্নধর্মী চরিত্রের লোক ছিল। এ চাইছিল যে যদি ভারতীয়দের মধ্যে ঐক্যটা নষ্ট করতে হয়, তাহলে ভারত আর বাংলাদেশকে কিন্তু বিভক্ত করতে হবে। এটা ফার্স্ট ওর লক্ষ্য ছিল। বুঝতে পারলা? যেটা 1905 সালে কিন্তু এই লক্ষ্যটাকে স্থির করেও কিন্তু বঙ্গভঙ্গ আইন পাস করলো। কত সালে বললাম? 1905 সালে। সেই সময় মানুষ বুঝতে পারলো যে তাদের যে ঐক্য যেটা তৈরি হয়েছে, সেটা নষ্ট করার জন্যই কিন্তু ইংরেজ সরকার প্ল্যান করছে। এর ফলে কিছু সময়ের মধ্যেই কিন্তু সাধারণ লোক সবাই একসাথে মিলিত হয়ে কিন্তু শুরু করলো আন্দোলন, স্বদেশী আন্দোলন। কেন বলতো? নিজের দেশকে বাঁচানোর জন্য, নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য কিন্তু আন্দোলন শুরু করলো সবাই। বুঝতে পারলা? সেই সময় কিন্তু এই আন্দোলনের বিষয়বস্তু ছিল কিন্তু জাতীয় শিক্ষা পরিষদও, যেটা 1906 সালে গঠিত হয়। এই জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ মানে কি বলতো? সেই সময় ভারতে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, সেটা কিন্তু ছিল ইংরেজ মনোনীত শিক্ষা ব্যবস্থা। ভারতীয়দের কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, শুধুমাত্র ইংরেজরা যেভাবে পড়াবে সেভাবে গ্রহণ করতে হতো, এরকম। যার ফলস্বরূপ কিন্তু বেশিরভাগ সম্প্রদায়ের লোকজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে গঠন করলো। কত সাল বললাম? 1906 সালে। কেন বলতো? শুধুমাত্র ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হলেও কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে ইংরেজ সরকার বিভিন্ন কূটনৈতিক কার্যকলাপের ফলে কিন্তু সেটা ব্যর্থ হয়। এবার আমরা জেনে নেব এই যে জাতীয় শিক্ষা পরিষদ, যেটা মাতৃভাষায় জ্ঞান দেওয়ার জন্য যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, বা স্বদেশী ভাষায় জ্ঞান দেওয়ার জন্য যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, কেন ব্যর্থ হলো? ব্যর্থতার কারণগুলো দেখো। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, সরকারের বিরোধিতা। কারণ আমি একটু আগেই বললাম যে সে সময় গভর্নর জেনারেল কিন্তু ছিলেন লর্ড কার্জন। এক কথায় দেশে সার্বিক ব্যাপারে কিন্তু সমস্ত কিছু দেখার দায়িত্ব ছিল লর্ড কার্জনের। বুঝতে পারলা? সব সার্বিক দিক দেখার দায়িত্ব ছিল লর্ড কার্জনের। কিন্তু কি হয় বলতো, মানে যখন জাতীয় শিক্ষা পরিষদটা গঠিত হলো, তখন কিন্তু ইংরেজরা প্রথম থেকে এর কোনো কর্ণপাত করেনি। এক কথায় মানে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছে, ওদের কোনোদিন চোখ দেয়নি ওখানে। কেন বলতো? কারণ একটা সরকার যদি একটা জাতীয় শিক্ষা পরিষদ, একটা প্রতিষ্ঠানকে বা একটা সংঘকে যদি গ্র্যান্ট না করে, বা ওই সংঘটাকে যদি অর্ডার না দেয়, তাহলে কি সেটার মূল্য আছে? তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলাম, এবার শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনই নেই, তাহলে ওটা কি মান্যতা হবে? মান্যতা হবে না। এইরকমই ব্যাপার। এই যে জাতীয় শিক্ষা পরিষদ, যেটা 1906 সালে গঠিত হয়েছিল, এর কোনো সরকারি কোনো স্বীকৃতি ছিল না। তাছাড়াও সরকার কিন্তু প্রচুর বিরোধিতা করে। তাদের যে শিক্ষা, সরকার চাইছিল যে শুধুমাত্র ইংরেজি শিক্ষা প্রচলিত থাক, জাতীয় শিক্ষার কোনো প্রয়োজন নেই। জাতীয় শিক্ষা দিয়ে কি হবে? কিছুই প্রয়োজন নেই। এই জন্যই কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদের ব্যাপারে কিন্তু সরকার প্রথম দিক থেকে কোনো রকম হস্তক্ষেপ করেনি। এই জন্য এই জাতীয় শিক্ষা পরিষদ কিন্তু মূল্যহীন হয়ে পড়ে। বোঝা গেল? তাহলে একটা কারণ কি বললাম? সরকারের বিরোধিতা। এরপরে আসছে যেটা পয়েন্ট দেখতে পাচ্ছ, কর্মক্ষেত্রে বঞ্চনা। কর্মক্ষেত্রে বঞ্চনা। এবার দেখো, এই যে জাতীয় শিক্ষা পরিষদ যেটা লোক গঠন করেছিল, ভারতীয় লোকজন, এই জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল বলতো? উদ্দেশ্য ছিল যাতে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সমস্ত সম্প্রদায়ের লোকজন যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে। এটাই কিন্তু ছিল মেইনলি জাতীয় শিক্ষা পরিষদের মূল উদ্দেশ্য।
সুষ্ঠুভাবে যাতে পড়াশোনা করতে পারে, এটাই ছিল জাতীয় শিক্ষা পরিষদের মূল উদ্দেশ্য। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত ছাত্রছাত্রী এই যে জাতীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় শিক্ষা পরিষদ থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন ডিগ্রি অর্জন করেছিল, তাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোনো মর্যাদা, কোনো মূল্য, কোনো রকম চাকরি ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়নি। বুঝতে পারলা? সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ছাত্রছাত্রীর মন ভেঙে যায় এই জাতীয় শিক্ষা পরিষদের উপর। তখন কিন্তু এরা এর উপর আস্থা হারিয়ে দেয় যে না, জাতীয় শিক্ষা পরিষদ থেকে পড়াশোনা করে বা এই সঙ্গে পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ সরকার গ্র্যান্ট করে না, কোনো আমরা চাকরি পাচ্ছি না ডিগ্রি নিয়েও, তাহলে কি দরকার এই জাতীয় শিক্ষা পরিষদের। এই হিসেবে কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থতার মুখে পড়ে। এটা একটা কারণ, দুটো কারণ জানলা। এবার আসছে আর্থিক সংকট। কারণ সবাই ভেবেছিল যে এই জাতীয় শিক্ষা পরিষদে পড়াশোনা করব ফ্রিতে, কিছু হয়তো টাকা লাগবে, এমনও সম্প্রদায়ের লোকজন আছে যে খেতে পায় না এরকম, তবুও চাইছি যে শিক্ষা গ্রহণ করে হয়তো মানুষ হতে। কিন্তু এই আর্থিক সংকটে এত বাজেভাবে প্রভাব ফেলেছিল, কারণ বেশিরভাগ সম্প্রদায়ের লোকজন, নিচু সম্প্রদায়ের লোকজন কিন্তু এই শিক্ষা পরিষদে যখন শিক্ষা গ্রহণ করতে শুরু করলো, তখন কিন্তু তারা যেটুকু সম্পত্তি ছিল মোটামুটি বিক্রি করে, অল্প কিছু সম্পত্তি ছিল টোটালি, যা কিছু উপার্জন সেটা একদিকে রেখে ওরা কিন্তু পড়াশোনা করতো। ওদের টার্গেট ছিল যে কোনো রকম যদি ডিগ্রি অর্জন করতে পারি তাহলে হয়তো কোনো চাকরি টাকরি পেয়ে যাবো, এরকম কিন্তু লক্ষ্য ছিল। কিন্তু যখন জানতে পারলো যে তারা খরচ করেছে শিক্ষাক্ষেত্রে, বুঝতে পারলা, তা কোনো মূল্য নেই, কোনো রকম মান্যতা দিচ্ছে না। প্লাস এই যে শিক্ষা প্রতিষ্ঠান বা জাতীয় শিক্ষা পরিষদ, এটা কিন্তু ছিল পুরোপুরি ভারতীয়দের গঠিত। এক কথায় ভারতীয়রা গঠন করেছিল এই জাতীয় শিক্ষা পরিষদকে। সেক্ষেত্রে ইংরেজ সরকার কোনো রকমভাবে কিন্তু সাহায্য করেনি, আর্থিক সাহায্য। বলো, একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি চলে তাহলে অবশ্যই আর্থিক সাহায্য দরকার। প্রতিটা প্রতিষ্ঠান দেখো, পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে, যতগুলো কলেজ আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সবগুলো কিন্তু কে পরিচালনা করে? সরকার। এবার সরকারে যদি আর্থিক সাহায্য না দেয় তাহলে কি স্কুলটা চলবে? চলবে না। এই রকমই হয়েছিল যে জাতীয় শিক্ষা পরিষদে প্রথম দিক থেকে কিন্তু মোটামুটি চলছিল, কারণ সবাই লোকগুলো নিজের পুঁজি বিনিয়োগ করে সবারই মঙ্গল সাধন করছিল। কিন্তু শেষ পর্যায়ে কিন্তু অর্থের অভাব দেখা দেয়, ফলে আর্থিক সংকটের কারণে কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ অনেকটা ব্যর্থতার মুখে পর্যবসিত হয়। এটা একটা কারণ। তারপর দেখতে পাচ্ছ অভিভাবকদের অনীহা। দেখো, একটা সমাজে সমস্ত রকম সম্প্রদায়ের লোকজন বসবাস করে, কেউ যারা মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, আর কেউ বা উচ্চশিক্ষিত। এবার উচ্চশিক্ষিত সর্বদা ওরা তো জানে সমস্ত কিছু, দূরদর্শী, যে হ্যাঁ কোনটাতে কি পড়লে কি হবে না হবে। সেক্ষেত্রে যেগুলো উচ্চশিক্ষিত সম্প্রদায়ের লোকজন ছিল, তারা কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদের প্রতি অনীহা দেখায়, বলে যে না, এখান থেকে পড়ে কিছু করা যাবে না। বাস্তব এরকম কিন্তু ছিল, কারণ প্রথম দিক থেকে যেহেতু সরকার এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি, আর মধ্যবিত্ত সম্প্রদায়, নিম্নবিত্ত সম্প্রদায় কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদের আন্ডারে পড়াশোনা করত। সেক্ষেত্রে কিন্তু কিছুদিনের মধ্যেই এই যে এত বড় সংঘ, যেটা 1906 সালে প্রতিষ্ঠিত হলো জাতীয় শিক্ষা পরিষদ, সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। বুঝতে পারলাম? তাহলে জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ কি? কারণ হলো জানলাম সরকারের প্রতি বিরোধিতা, কর্মক্ষেত্রে বঞ্চনা, আর্থিক সংকট, অভিভাবকদের অনীহা। বুঝতে পারলাম? তো এই ছিল আজকে দুটো বিষয় আলোচনা করলাম। ফার্স্ট বিষয় ছিল তোমাদের আজকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, তাই না? আর পরবর্তী জানলাম জাতীয় শিক্ষা পরিষদ কি, কখন এটা গঠিত হয়। তাহলে এই জাতীয় শিক্ষা পরিষদের প্রথম মতামত বা প্রথম কথাটা, এই জাতীয় শিক্ষা পরিষদ কথাটা উঠে আসে কোন আন্দোলনে? বঙ্গভঙ্গ আন্দোলন। যে সময় লর্ড কার্জন 1905 সালে ঘোষণা করেছে বঙ্গভঙ্গের কথা, সে সময় দেশব্যাপী কিন্তু স্বদেশী আন্দোলন শুরু হয়। এই স্বদেশী আন্দোলনের একটি বিষয় ছিল কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ গঠন। এক কথায় ভারতীয়দের সার্বিক শিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত করে তোলাই ছিল কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদের প্রধান উদ্দেশ্য। তাহলে আজকের বিষয়বস্তু ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যে দুটো টপিক পড়ালাম সেটুকু একবার ক্লাসটা করার পর জাস্ট একটু শর্টগুলো দেখে নিবা। তবে হ্যাঁ, শর্ট এখান থেকে থাকতে পারে কি বলো তো, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, আরেকটা যেটা থাকে যে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়। তো অ্যান্সার হবে কিন্তু 1906 জাতীয় শিক্ষা পরিষদ, আর বিশ্বভারতী 1921। মানে আমেরিকা থেকে ফেরার পরই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা স্থাপন করেছিলেন। বোঝা গেল?